পথের কথন আড্ডায় আপনাদের আমন্ত্রণ। আজকে আরেকটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। সকলেই বলে ময়মনসিংহ একটি ঐতিহ্যবাহী শহর, এর কারণ হচ্ছে এটি নাকি শিক্ষার নগরী। সকলেই বলে ময়মনসিংহ হচ্ছে শিক্ষার নগরী। এই শিক্ষার নগরীতে আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তার জীবদ্দশায় এসেছিলেন এই বিদ্যাময় স্কুলে ময়মনসিংহের। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ময়মনসিংহের আরেকটি ঐতিহ্যবাহী কলেজ, সেটি হচ্ছে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, সরকারি কলেজ, যেটি প্রায় 100 বছর পার হয়ে গিয়েছে। এত পুরনো একটি কলেজ। র্যাংলার আনন্দমোহন বসুর কথা সকলেই জানেন, তিনি সেটি প্রতিষ্ঠা করেছেন। তো র্যাংলার এই আনন্দমোহন বসু তিনি বহু জায়গায় বহু এরকম শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। ময়মনসিংহে তার অনেকগুলো প্রতিষ্ঠান এরকম রয়েছে। আর তার যেটি বসত ভিটা ছিল, পৈতৃক ভিটা ছিল, এর মধ্যে যে কলেজটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেটি হচ্ছে আনন্দমোহন কলেজ। আর এই আনন্দমোহন কলেজে বর্তমানে ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় 30,000-এর বেশি, বলা হচ্ছে 32,000। ডিপার্টমেন্ট রয়েছে 22 থেকে 24টি। সেই তুলনায় যে হল বা হোস্টেল সেটি খুব সীমিত। ছাত্রদের বেলায় যদি ধরা যায় তাহলে 1:100, মানে 100 ছাত্রের অনুপাতে হোস্টেলে বা হলে সিট আছে একটি। তাহলে সেটি একটি বড় ধরনের সমস্যা। এই সমস্যার কারণেই এই আনন্দমোহন কলেজে তো একটি ঝুটঝামেলা হয়েছে, 1 সপ্তাহ যাবৎ চলছে। আর এই 30-32 হাজার ছাত্র ছাত্রীর যারা অভিভাবক, এই অভিভাবকরা এই বিষয়টি নিয়ে চিন্তিত। অবশেষে আমরা দেখতে পেলাম গতকালকে এই হল বা হোস্টেল সেটিকে খালি করে দেওয়া হয়েছে। তো যথারীতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে গিয়েছে এবং সকলের পরামর্শ মতে তারা হল ভ্যাকেন্ট করে দিয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, এটি আমরা স্বাভাবিকভাবেই সকলের সেই উদ্বেগ লক্ষ্য করছি। আর এই বিষয়টি সাধারণ মানুষের জন্য, সকলের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা এই পথের কথন আড্ডায় দুজন অতিথিকে আমরা নিয়ে এসেছি। একজন আমার বাম পাশে বসে আছে, আশিক রাব্বি, সে আনন্দমোহন কলেজে মাস্টার্সের ছাত্র। আমার ডান পাশে বসে আছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল্লাল নাকিব। আমরা এই দুইজনের কাছেই জানতে চাইব যে এই শিক্ষাঙ্গনে যে অস্থিরতা, এই অস্থিরতা থেকে উত্তরণের উপায় কি, এটি নিয়ে আমরা জানতে চাইব। আমরা প্রথম আশিক রাব্বির কাছে জানতে চাইব যে আনন্দমোহন কলেজে এই কয়েকদিন কি ঘটনাটা ঘটলো। তো আপনি যেহেতু আনন্দমোহন কলেজের নিয়মিত ছাত্র, আপনি সকল সময় থাকেন, ফলে এই বিষয়টা যদি এই সাধারণের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করেন। ধন্যবাদ আমাদের কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং আপনার এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। তো যেটা বলতেছিলেন, আনন্দমোহন কলেজ একটা ঐতিহ্যবাহী কলেজ ময়মনসিংহের। তো যে ব্যাপারটা গত 1 সপ্তাহ যাবৎ ঘটতেছে এবং গত 2 দিন যাবৎ একটা সংঘর্ষের মতো একটা ঘটনা ঘটে গেল। তো এই ব্যাপারে যদি আমি বলতে চাই, একজন আনন্দমোহন কলেজের সাধারণ শিক্ষার্থী হিসাবে, আনন্দমোহন কলেজে আপনি যে কথা বললেন ছাত্রাবাস খুবই কম, 32,000 শিক্ষার্থীর তুলনায়। আমি যদি স্পেসিফিক ভাবে বলি, ছাত্র হোস্টেলের সিট আছে 377টি এবং ছাত্র হোস্টেল সহ ছাত্রছাত্রী হোস্টেল মোট সিট আছে প্রায় 1500 প্লাস মাইনাস। তো এই জায়গায় 32,000 কলেজের শিক্ষার্থী, এই জায়গায় সিট আছে 1500 প্লাস। তো সিটের একটা সংকলন তো রয়ে গেছে। তো এর প্রেক্ষিতে 5 তারিখের পরবর্তীতে আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও দেখা গিয়েছে আনন্দমোহন হোস্টেল, যে ছাত্র হোস্টেল, এখানে অবৈধ কিছু দখলদার সিনিয়র ছাত্র, যাদের ছাত্রত্ব অলরেডি শেষ হয়ে গিয়েছে, যাদের হলের বৈধ সিট নেই, এবং কিছু গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ 5 তারিখের পরবর্তীতে যখন কিছু ছাত্র, একটা নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ পালিয়ে যাওয়ার পরে তারা ওই সিটগুলো দখল করে। যে দখলের ব্যাপারে আমরা যখন একটা সাধারণ শিক্ষার্থী হিসেবে কথা বলতে যাই, আনন্দমোহন কলেজের প্রিন্সিপাল স্যার বললেন উনি ওই সিট দখল কারা করেছে বা কি উনি এই ব্যাপারে কোনো কিছু বলতে পারতেছেন না। এবং ঠিক একই রকম হোস্টেল সুপার যারা আছেন ওনারাও আমাদেরকে সঠিক কোনো তথ্য দিতে পারেননি। তো
একজন আনন্দমোহন কলেজের সাধারণ শিক্ষার্থী হিসাবে আনন্দমোহন কলেজে যেখানে সিটের এত একটা সংকলন, আমাদের সবারই দাবি থাকে এটা যে কারা সিট, মানে কারণ 5 তারিখের পরে তো আমরা দখলদারিত্ব দেখতে চাই না, কারা এই দখলদারিত্ব করছে এটা আমাদের জানার একটা আগ্রহ তৈরি হয় এবং 32,000 শিক্ষার্থীর এটা প্রাণের দাবি হয়ে দাঁড়ায়। তো সেই প্রেক্ষিতে আমরা স্টিয়ারিং কমিটির কাছে কথা বলতে চাই যে এই আপনার 5 তারিখের পরবর্তীতে কারা হোস্টেলে উঠলো বা কারা সিট দখল করলো এই ব্যাপারে একটা তদন্ত কমিটি গঠন করেন এবং অছাত্র যারা, এবং 5টা আমরা দাবি তুলি, অছাত্র যারা কেউ থাকতে পারবে না, তারপরে হচ্ছে আপনার বিবাহিত এবং চাকরিজীবী তারা কেউ থাকতে পারবে না, 5 তারিখের পরে যারা অবৈধভাবে সিট দখল করছে তাদের সিট নবায়ন করা যাবে না। এবং আরেকটা হচ্ছে আপনার আমাদের যে সিট নবায়নের ফিটা কমানোর জন্য একটা দাবি ছিল। তো এই দাবির প্রেক্ষিতে আমরা যখন প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে যাই বা স্টিয়ারিং কমিটির সাথে কথা বলি, তো তখন আপনার ওই মিটিং এ গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে এবং ঠিক একই রকম ভাবে আপনার এই যে যারা অবৈধ সংগঠন বলতে কি আমরা যেটি বাংলাদেশে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সেটিকে বলবো নাকি? বাংলাদেশ ছাত্রলীগ, এবং আমরা যদি এভাবে বলতে যাই অনেক সংগঠন আছে যারা নিজেদেরকে আত্মপ্রকাশে আনে না, কিন্তু তারা তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে চায়, ক্রিয়াশীল ছাত্র সংগঠন বলা হয়, কিন্তু তারা তাদের আত্মপরিচয় সামনে আসে না, তাদেরকে আমরা গুপ্ত সংগঠন বলে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারপরে তারা আতঙ্কিত আসার পর আমাদের বয়োজ্যেষ্ঠ শিক্ষক আমাদের শহীদুল্লাহ স্যার ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ওনার সাথে বেদবি করেন। তো বেদবি করার পর সাধারণ শিক্ষার্থী কেউ এটা মেনে নিতে পারে নাই। আমরা সবাই যাই প্রিন্সিপাল স্যারের সাথে এটার ব্যাপারে কথা বলার জন্য, যে অবশ্যই একজন শিক্ষকের, কারণ এটা হচ্ছে 5 তারিখের আগের আচরণ, একজন ছাত্র একজন শিক্ষকের সাথে বেদবি করা, ওইটার ব্যাপারে শিক্ষক ন্যায্য বিচার না পাওয়া, এগুলো অনেক কিছুই ঘটে গিয়েছে এই দেশে। তো 5 তারিখের পরবর্তীতে আমরা এরকম কোনো পরিবেশ দেখতে চাই না ক্যাম্পাসে। আমরা স্যারের সাথে কথা বলতে যাওয়ার পর তারা আতঙ্কিত ভাবে আসে এবং যারা কথা বলতে গিয়েছিল তাদের উপর হামলা করে। এখন আমাদের প্রশ্নের জায়গাটা হচ্ছে এই জায়গায় যে যে দাবিগুলো আমরা উত্থাপন করেছি, যদি আমরা ছাত্র সংগঠনের কথা বলি, যতগুলো ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে বা সাধারণ শিক্ষার্থী, এই দাবিগুলো তো একটা ন্যায্যতার দাবি। এই দাবির বিপক্ষে তো কোনো হোস্টেলে যেয়ে থাকুক বা কোনো সাধারণ ছাত্র কেউ তো যাওয়ার কথা না। তাহলে এই দাবির বিপক্ষে যারা গিয়েছে তারা কারা, তাদের উদ্দেশ্যটা কি? দাবিগুলো কি ছিল? দাবিগুলো ছিল, 1 নম্বরে ছিল অছাত্র যারা, অনিয়মিত ছাত্র, তারা কেউ হোস্টেলে থাকতে পারবে না এবং প্রত্যেকে নিজের নামে সিট বরাদ্দ করে ওই সিটে তাকে থাকতে হবে, অন্য কারো সিট নামে বরাদ্দ দিয়ে সে এখানে থাকতে পারবে না। 5 তারিখের পরে যারা অবৈধ দখল করেছে তাদের সিট নবায়ন করা যাবে না, কারণ 5 তারিখের পরে যারা সিট দখল করেছে তারা এখনো নোটিশের ভিত্তিতে সিট দখল করেনি এবং প্রিন্সিপাল স্যার বলেছেন উনি এই ব্যাপারে কোনো কিছু জানেন না। তো তারা হলে অবস্থানরত অবস্থায় যদি ওই সিটগুলো নবায়ন করা হয় তাহলে সাধারণ শিক্ষার্থী সিট থেকে বঞ্চিত হবে। এবং 6,500 টাকা হচ্ছে আপনার হলের নবায়ন ফি, এটা 5,500 টাকা করা হয়েছিল। ঠিক এরকম ভাবে আরেকটা দাবি ছিল আপনার প্রত্যেকটা বিভাগে যে সিটগুলো আইলে হবে প্রত্যেকটা বিভাগে যেন বন্টন করে দেওয়া হয়, ওই বিভাগের বিভাগীয় প্রধান তার যারা ছাত্র আছেন সবার খোঁজ খবর নিয়ে তাদেরকে বন্টন করে দিবেন। এগুলো ছিল দাবি। তো এই দাবিগুলোর অযৌক্তিকতা আমি দেখি না, এবং সাধারণ শিক্ষার্থী যারা আছে সবারই প্রাণের দাবি এটা। তো এই দাবিগুলোর যারা বিপক্ষে গিয়েছে বা যাদের এই দাবিগুলো মানতে নারাজ, আমি মনে করি তারা সবাই অবৈধ সিট দখলকারী, এবং যারা হলে একটা আধিপত্য বিস্তার করতে চাচ্ছে পারছে না বলে তারা সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা চালায়। আচ্ছা, আমরা জানি যে আপনি বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল সেখানে আপনি একজন সক্রিয় কর্মী ছিলেন, সহ সমন্বয়ক ছিলেন। তো কালকে আমি দেখছিলাম আরেকটি বিশ্ববিদ্যালয়, সম্ভবত ইসলামী বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে পুলিশে দেয়া হয়েছে। তো যিনি কিনা অতীতে যখন কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল সারা দেশে 5ই আগস্টের পূর্বে, তখন তিনি যে আমরা বলি যে ফ্যাসিস্ট যে সরকার ছিল, মাফিয়ার যে সরকার ছিল, তাদের স্বার্থ তিনি দেখছিলেন। এবং সেখানে এবং বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছে যে এই সকল সমস্যা যদি উত্তরণ আমরা করতে চাই তাহলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছিল বা সামনের সারিতে যারা ছিল, সমন্বয়ক বা সহ সমন্বয়ক যারা ছিল, তারা যদি আসে, তারা যদি কথাটা বলে বা এপিলটা করে এই সমাজের মানুষের কাছে, তাদের একটা গ্রহণযোগ্যতা আছে এবং এই সমস্যাগুলো সমাধান করতে পারে। আমরা এখানেও লক্ষ্য করেছি যারা সাধারণ মানুষ তারা বিভিন্ন সময় মানুষকে জিজ্ঞাসা করেছে যে আনন্দমোহন কলেজে কি এরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল তাদের কোনো কমিটি আছে কিনা, যদি থাকে তাহলে তারা বিষয়টা কিভাবে দেখছে। আপনি যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ছিলেন 5ই আগস্টের পূর্বে, তাহলে সেখান থেকে যদি আপনি বলতেন তাহলে আনন্দমোহন কলেজে এরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি আছে কিনা বা তারা সেই বিষয়টিকে কিভাবে দেখছে। আবার আপনার আরেকটি রাজনৈতিক পরিচয় রয়েছে, আপনি জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী। তো ফলে আপনি এই বিষয় থেকে, এই অ্যাঙ্গেল থেকে আপনি কিভাবে বলবেন? এখানে আমি যদি বলতে চাই যে
5 তারিখের পূর্বে ওনার একটা নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি একটা সহানুভূতিশীল আচরণ বা যাই বলি, এটা খুবই ন্যাক্কারজনক একটা কাজ একজন শিক্ষকের কাছ থেকে। তবে এইটা আপনার যেটা বলতেছেন যে ওনাকে ধরে পুলিশে দেওয়া হয়েছে, আমি এই ক্ষেত্রে বলবো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে দেখা গিয়েছে ছাত্রদের প্রতিনিধি হিসেবে 3 জন, কিন্তু 3 থেকে 4 জন আমাদের আছে, আমাদের সরকারের জায়গায় আছেন। তো আমরা বলতে পারি এই সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা সাধারণ আপামর জনতার। তো ওনারা সংস্কারের যে গিয়ে যে কথাগুলো বলছেন, ওনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ওই উন্নতির পর্যায়ে পৌঁছাইতো, তাহলে কিন্তু সাধারণ শিক্ষার্থী বলেন বা জনগণ যারা আছে তাদেরকে কিন্তু ফেসিস্ট কারা বা ফেসিস্টের সহযোগী কারা ছিল তাদের খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে গিয়ে এরকম একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে হইতো না, বা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতো না যদি আইন শৃঙ্খলা বাহিনী ভাই যারা আছেন বা প্রশাসনে যারা আছেন ওনারা যদি এই কাজগুলো সঠিকভাবে করেন, তাহলে আমার মনে হয় যে এই যে মানে সাধারণ জনতার গিয়ে যে আইনের বাহিরে গিয়ে যে তাদের একটা কাজ করার টেন্ডেন্সিটা এটা থাকবে না। বেশ, আমরা দেখেছি বিভিন্ন কলেজগুলোতে ওই প্রিন্সিপাল সহ অনেকের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী ছিল তারা একটা সক্রিয় একটা অংশগ্রহণ রেখেছিল যে এই সমস্ত বিষয় যে 5ই আগস্টের পূর্বে তারা এরকম ফ্যাসিস্ট সরকারের পক্ষ নিয়েছিল। আনন্দমোহন কলেজে কি এরকম কোনো ঘটনা ঘটেছিল, বা আনন্দমোহনে কি এরকম কোনো শিক্ষক বা কাউকে কি আপনারা দেখতে পান যে যারা কিনা বর্তমানেও ছাত্রদের স্বার্থ এরকম সংরক্ষণ করছে না? যদি 5 তারিখের আগের কথা বলি, 5 তারিখের আগের প্রেক্ষাপটটা ছিল সম্পূর্ণ ভিন্ন রকম। 5 তারিখের আগের প্রেক্ষাপট যদি বলি, তাহলে আমি আজকে এখানে আপনার সামনে বসে কথা বলছি না, অন্তত আপনি স্বাধীনভাবে কথা জিজ্ঞাসা করছেন, আমরা উত্তর দিচ্ছি, বা জবাবদিহিতার যে জায়গাটা এই জায়গাটা তো ছিল না। তো 5 তারিখের আগের প্রেক্ষাপটটা আমরা অন্যভাবে দেখতে চাই। একজন শিক্ষক, উনি একজন সরকারি কর্মচারী, তখন তো একজন শিক্ষক সরকারি কর্মচারী হিসাবে ওনার জায়গা থেকে ওনার যে দায়িত্বশীলতার জায়গা, ওনার দায়িত্বশীলতার জায়গায় উনি অবহেলা করে থাকলে বা যদি এরকম কোনো কিছু করে থাকেন, তাহলে সেটার জন্য 5 তারিখ পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীর আন্দোলন হয়েছে আনন্দমোহন কলেজে। প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার ওনাদের পদত্যাগের আন্দোলন হয়েছে। সেই আন্দোলন এক সময় গিয়ে থেমে গিয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে এই জায়গায় আমি আবার সেই আগের মতোই বলবো, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডার একটা কলেজ, যদি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই ব্যবস্থাগুলো নেওয়া হতো, তারপরে হচ্ছে আপনার প্রশাসন থেকে এই ব্যবস্থাগুলো নেওয়া হতো, তাহলে কিন্তু এই আন্দোলন বা আন্দোলন পরবর্তীতে আরেকটা গোষ্ঠী হয়তো বাজাবে আন্দোলন থামানো, এই কাজগুলো হয় না বা হওয়ার প্রয়োজন ছিল না। আর বর্তমান যে সমস্যা, এই সমস্যা মোকাবেলায় শিক্ষকদের পক্ষ থেকে বা শিক্ষকদের তরফ থেকে যে ধরনের ভূমিকা নেওয়া উচিত ছিল তারা সেটা নিচ্ছেন কি? গত 2 দিনের আগের ঘটনা, গত 2 দিনের আগের ঘটনার প্রেক্ষিতে শিক্ষকরা ওনারা যথেষ্ট আন্তরিক এবং যথেষ্ট দায়িত্বশীলতার ভিত্তিতে, কারণ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের মতো একটা জায়গায় আপনার সংঘর্ষ হয়েছে, কিন্তু হতাহত যদি বলতে চাই গুরুতর আহত বা ওইরকম কোনো কিছু ঘটনা ঘটে নাই। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন এবং আমাদের কলেজ প্রশাসন অত্যন্ত বিচক্ষণতার সাথে ওনারা এই পরিস্থিতি সামাল দিয়েছেন এবং হল বন্ধ করেছেন। হল বন্ধ করে কলেজের নর্মাল শ্রেণী কার্যক্রম বন্ধ রেখেছেন এবং পরিস্থিতি সামাল দিয়েছেন। ওনাদের প্রতি আমরা আন্তরিক এবং ধন্যবাদ জানাচ্ছি এই ব্যাপারে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা এ পর্যায়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ নাকিবের সাথে কথা বলতে চাই। তো নাকিব, আপনি তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন। তো এর পরবর্তীতে এই সকল কলেজ, বিশ্ববিদ্যালয়, দেশের সামগ্রিক যে শিক্ষা ব্যবস্থা, সেগুলো নিয়ে আপনাকে, আপনাদের সংগঠনকে আমরা কথা বলতে শুনি এবং সকল জায়গায় একটা সক্রিয়তাও ছোট বা বড়, বৃহৎ পরিসরে হোক ছোট পরিসরে হোক আমরা দেখি। তো বর্তমানে আমাদের সারা দেশের এই কলেজ, বিশ্ববিদ্যালয় বা শিক্ষাঙ্গন, এই যে বর্তমান পরিবেশ পরিস্থিতি আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। প্রথমত হচ্ছে একটা দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে শিক্ষার সংকট সমাধান বা শিক্ষা ক্ষেত্রে যেসব বিষয় প্রয়োজন সেই বিষয়ে কথা বলা আমাদের দায়িত্ব। এই জন্য আমরা প্রায়শই না, সবসময় এই কথা বলি। যখন বলি না তখনও বলি, এটা আমাদের রুটিন ওয়ার্ক। এখানে হচ্ছে যে শিক্ষাঙ্গনের দেশের শিক্ষা ব্যবস্থা এবং বর্তমান শিক্ষা পরিস্থিতি আমরা যদি দেখি, আসলে যদি আমরা এইভাবে ভাগ করি, একটা হচ্ছে নীতিগত দিক আর একটা হচ্ছে প্রায়োগিক দিক। শিক্ষার তাবৎ সংকটের মূলে হচ্ছে শিক্ষানীতি। এখানে আসলে কি শিক্ষানীতি চলতেছে? এই শিক্ষানীতি কি দেশের সিংহভাগ মানুষ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের সন্তান যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের অনুকূলে এই শিক্ষানীতি, নাকি হচ্ছে এই শিক্ষাটাকে পণ্য করার মাধ্যমে যে এই দুনিয়ায় থাকতে হইলে, বাঁচতে হইলে, পড়তে হইলে, ভালো কিছু করতে গেলে শিক্ষা নিতে হবে,
তো যেহেতু তুমি শিক্ষা নিতে চাও তাহলে তোমার একটা খরচ দিতে হবে। যে শিক্ষানীতির বিরুদ্ধে আমরা পাকিস্তান আমলে 62 শিক্ষা আন্দোলন করে আসছি, তারপর হচ্ছে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি স্বাধীন বাংলাদেশে, এই শেখ হাসিনার সময় আমরা এই এগুলোই দেখতেছি আর কি, যে তারা যে শিক্ষানীতি গুলো গ্রহণ করতেছে, প্রথমত এগুলো গণবিরোধী শিক্ষানীতি, এবং সেই শিক্ষানীতি এবং তাদের যে বাজেট যখন আমরা দেখি যে শিক্ষায় তারা এক ধরনের পণ্যে পরিণত করার চেষ্টা করতেছে, তার সাথে দেশের রাজনৈতিক যে ব্যাপার বা পরিস্থিতি, যেটা হচ্ছে প্রায়োগিক দিকটা, শিক্ষানীতি কেমন হবে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, আবার এটা প্রয়োগটা কেমন হবে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। স্টুপিড পলিটিশিয়ানরা যখন তাদের মানে আখের গোছানোর কথা ভাবে বা শুধুমাত্র ব্যবসা, মুনাফা, টাকা পয়সার হিসেবে থাকে, তখন শিক্ষাটা তার কাছে খুব একটা মুখ্য জিনিস না। এই স্টুপিড পলিটিশিয়ানটা এটা কারা? এই স্টুপিড পলিটিশিয়ান হচ্ছে এই যে যারা ক্যাপিটালিজমের উচ্ছিষ্টভোগী বা ক্যাপিটালিজমের দাস যারা নিজেদেরকে বলতেছে, তারাই। আচ্ছা, যেমন এই ক্ষেত্রে যদি যুক্ত করি যে আমাদের এই সর্বহারার মহান নেতা কমরেড লেনিন বলছিলেন যে শিক্ষা হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গ, বেশ। আর শ্রমিক শ্রেণী হচ্ছে বারুদের স্তূপ। এই অগ্নিস্ফুলিঙ্গ যদি বারুদের স্তূপের উপর পড়ে তাহলে যে আগুন জ্বলে উঠবে, সে আগুনে সবার আগে এমপি মন্ত্রীরা ঘুরে যাবে। তা সেরকম শ্রেণীগত দিক থেকে আমাদের এই যে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী বাংলাদেশ, এখানে আমাদের এই পলিটিশিয়ানরা চায় না যারা এই পুঁজিবাদী ব্যবস্থার রক্ষক যে ছাত্ররা আসলে প্রপার কোনো শিক্ষা পায়। যেমন আমরা চাই একটা সর্বজনীন শিক্ষা হবে, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা হবে। বিজ্ঞানের ভিত্তিতে শিক্ষা দিতে হবে, সমস্যাটা আসলে কোন জায়গায়? আধুনিক রাষ্ট্রের শিক্ষা হবে সেকুলার বা ধর্মনিরপেক্ষ, জাগতিক শিক্ষা হবে। তো তারা দেখতেছে আমরা বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থা এখানে দিয়ে রাখতেছে বিজ্ঞান ভিত্তিক। এক জায়গায় আমরা পড়তেছি বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক মানে বিভিন্ন ধারার কি, কোথাও কবি মাদ্রাসা, কোথাও আলিয়া মাদ্রাসা, কোথাও ইংলিশ মিডিয়াম, কোথাও সাধারণ বাংলা মিডিয়াম, কোথাও কারিগরি শিক্ষা, কোথাও ক্যাডেট মাদ্রাসা। বিভিন্ন ভাগ করার ফলে যেটা হয়, ছেলেমেয়েদের মনন জগৎ ছোটবেলা থেকে ভিন্ন ভিন্ন হয়। তারা এক কেন্দ্রিক বিজ্ঞান কেন্দ্রিক চিন্তা ভাবনায় গড়ে উঠতে পারে না, বা এখানে বিজ্ঞানটা এমন ভাবে পড়ানো হয় মিনিমাইজ করে, আসলে বিজ্ঞান পড়ো ঠিক আছে, এটা পড়ার মধ্যে সীমাবদ্ধ রাখো, বাকিটা হচ্ছে এভাবে চলবে। মানে বিজ্ঞান বইয়ের লেখা দেখি আসলে বিজ্ঞান এটা লেখা আছে, পড়ার জন্য পড়ো, প্রায়োগিক ক্ষেত্রে তিবান্ন হবে একটু চিন্তা। আচার্য প্রফুল্ল চন্দ্রের কথা যে পরীক্ষার খাতায় চন্দ্রগ্রহণ লিখে পাশ করার জন্য, আবার চন্দ্রগ্রহণ যখন হয় ঢাকঢোল নিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, আমি খুব করিয়া পড়াইলাম, ছাত্ররা পড়লো, শিখলো, লিখলো, তারপর অবাক হয়ে দেখলাম যে যখনই চন্দ্রগ্রহণ শুরু হইলো তারা ঢাকঢোল লিয়ে বাইর হইলে আশ্চর্য ভারতবর্ষ। আচ্ছা, আমাদের যে পলিটিশিয়ানরা ওরা আসলে যে শিক্ষানীতিটা এখানে প্রণয়ন করে, সেই শিক্ষানীতিটা আসলে জনগণের বা একটা দেশের আপামর মানে সার্বিক অর্থে একটা দেশের উন্নতির পথে শিক্ষানীতিটা যেরকম হওয়া উচিত সেটা তারা কখনোই প্রণয়ন করে নাই। একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে বহুমুখী যদি শিক্ষা থাকে তাহলে এই বহুমুখী শিক্ষা এইরকম তৈরি করার কারণ কি, এর সুবিধা কি? এর সুবিধা হচ্ছে যাকে দ্বিধা বিভক্ত করা, ডিভাইড এন্ড রুল প্লে করা। ডিভাইড এন্ড রুল। হ্যাঁ, আচ্ছা। যেমন আমরা দেখি কিছু হইলে মাদ্রাসার বিরুদ্ধে স্কুল, স্কুলের বিরুদ্ধে মাদ্রাসা, ইউনিভার্সিটি, আবার দেখা যায় এখন এমন একটা মব কালচার তৈরি হয়েছে একটা কলেজ আর একটা কলেজের বিরুদ্ধে। আমরা দেখি ঢাকা কলেজ আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে চলে আসে, মানে এটা ফলাফলটা এদিকেই যেতেছে আর কি। তবে এরা তো একই ভিত্তিতে শিক্ষা, এরা তো আর বৈপরীত্যের মধ্যে নাই। অবশ্যই বিপরীতের মধ্যে এরকম যেমন ওই যে বললাম যে বহুমত প্রথমে শিক্ষার যে নীতিগত জায়গায় সাধারণ শিক্ষার্থীদের চিন্তা ভাবনাটা একভাবে গড়ে ওঠে না, বেশ না ওটার ফলে যেটা হয়। এবং এখানে আরো কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে আসলে শিক্ষাটা আসলে কেমন, যে চাষার ছেলে যে ধরনের মনোজগৎ নিয়ে বাইরে ওঠে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়া, মন্ত্রীর ছেলে কিন্তু অন্য ধরনের মনোজগৎ নিয়ে বাইরে ওঠে। এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থার একটা বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা মানলাম, কিন্তু ঢাকা কলেজ তিতুমির এটা হচ্ছে যে বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা কিরকম সুপ্রিমেসি কাজ করে, প্রতিষ্ঠান কেন্দ্রিক জাতীয়তাবাদ তৈরি হয়ে যায় এখানে। এক ভয়ঙ্কর বিষয়, পৃথিবীর মানে সভ্য রাষ্ট্রের প্রতিষ্ঠান কেন্দ্রিক জাতীয়তাবাদ থাকতে পারে এটা আমরা কল্পনাই করতে পারি না। এই সভ্যতার যুগে আমাদের ছেলেপেলের মধ্যে যেটা কাজ করে যে আমি এই প্রতিষ্ঠানে পড়ি, এই প্রতিষ্ঠানে পড়াশোনা করি, এটা একটা প্রতিষ্ঠান, এটা আরেকটা প্রতিষ্ঠান, এবং সিলেবাস একই, কারিকুলাম একই, বাংলাদেশের প্রেক্ষাপটে হইতেছে, কিন্তু তাদের মধ্যে এই যে বললাম শিক্ষার নীতিগত জায়গায় যখন স্কুল কলেজে হাই স্কুলে যখন বাইরে ওঠার গুরুত্বপূর্ণ সময়, তখনই মানুষ থেকে দ্বিধা বিভক্ত এবং বহু স্তরায়িত শিক্ষা একজন এক ধরনের শিক্ষা পায়। এই জন্য যেটা হয় যে আসলে এর ফলস্বরূপ বহুপজাত হিসেবে এখানে জাতীয়তাবাদী চর্চা যেটা যেটা আমরা বলতেছি যে প্রতিষ্ঠান কেন্দ্রিক জাতীয়তাবাদ, এটা গড়ে উঠতেছে। এই প্রতিষ্ঠান কেন্দ্রিক জাতীয়তাবাদ গড়ে উঠতে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনৈক্য দেখা দিতেছে, ডিভাইড দেখা দিতেছে। বলতেছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি,
ও পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সুপ্রিম ইউনিভার্সিটি, ও জগন্নাথ আমার এগেন্সটে কথা বলবে কেন? আমরা একবার দেখলাম সলিমুল্লাহ খান সাহেব বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, উনি শিক্ষকও ছিলেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ভিতরে আমরা যতটুকু জ্ঞান অর্জন করেছি তার চেয়ে বেশি অর্জন করেছি আমরা অহংকার। তো এটা তো একটা মুশকিল। সলিমুল্লাহ খানের এই কথা তো সলিমুল্লাহ খান বলছেন, আমরা আহমদ সফার কাছে শুনছি যে বড় বড় স্কুল থেকে আর ছেলে পেলে বিদ্যা বুদ্ধির থেকে অহংকারটাই বেশি নেই। মানে এটা হচ্ছে সামগ্রিকভাবে আমাদের আর্থসামাজিক অবস্থা এবং শিক্ষার যে নীতি এখানে তারা প্রণয়ন করতেছে। এখানে সর্বজনীন শিক্ষা না, বহুদা বিভক্ত শিক্ষা ব্যবস্থা, এখানে শিক্ষার কোনো গণতান্ত্রিক পরিবেশ নাই। তারপর হচ্ছে শিক্ষা ব্যবস্থা আসলে এখানে বিজ্ঞান ভিত্তিক না, এবং সভ্য দুনিয়ায় শিক্ষা বিভাজাগতিক সেকুলার, তার বাইরে আমরা অবস্থান করতেছি। এই যে নীতিগত যে বিভক্তির কারণে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় এই মানে গোড়ায় গলদ যেটা আমরা বলতেছি। তো আমরা একটা মানে মানে গণতান্ত্রিক একটা বিজ্ঞান ভিত্তিক বা এই ভূমির উপযোগী শিক্ষা নীতি যদি আমরা প্রণয়ন না করতে পারি, তাহলে এখানে আসলে এই যে আমি যে প্রায়োগিক দিক যে প্রয়োগ করব, সেই প্রয়োগটা ভালো হবে কিভাবে? এবং এটার পেছনে আমরা দায়ী করতেছি পলিটিশিয়ানদের। আর এই পলিটিশিয়ান কারা? আমরা যদি শ্রেণীদ্বন্দ্ব দেখি তাহলে বুর্জোয়া পলিটিশিয়ান যারা মানুষের মধ্যে বিভেদ জিয়া রেখা মানুষের মূর্খ রেখে শাসন করতে চায়, শোষণ করতে চায়, তারা এই কাজটা করতেছে। তাহলে যতদিন এই মানে জনবান্ধব শিক্ষানীতি কায়েম না হইতেছে এবং জনবান্ধব শিক্ষানীতি কায়েম না হইলে এটা প্রয়োগ করা যাইতেছে না, তাহলে একইভাবে নীতিগত দিক থেকে এবং প্রায়োগিক দিক থেকে শক্তিশালী হওয়ার জন্য আসলে একটা সুষ্ঠু রাজনৈতিক সুরাহা এখানে দরকার, যেটা আমরা আশা করতেছিলাম যে আসলে 5ই আগস্টের পর যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে সে এটা করবে। কি জন্য করতে পারবে? আসলে সংস্কার খুবই কঠিন এবং দুরূহ কাজ মোটামুটি। আর সংস্কার করতে গেলে সরকার জনমত হারানোর ভয় থাকে। তখন আমাদের এই দেশগুলোতে সরকার চায় না যে সংস্কার করে সে জনমত হারাক। কিন্তু এই সরকার তো কোনো পার্টি না। এটাই বলতেছিলাম, তাহলে এই সরকারটা আসলে কোনো পার্টি না, তার তো জনমতের এত তোয়াক্কা করার প্রয়োজন নাই। সে পলিটিক্যাল পার্টিকুলার ম্যান্ডেট নিয়ে প্রয়োজনীয় সংস্কার করবে অথবা সুপারিশ করবে। কিন্তু এখানে আমরা দেখি যে আসলে শিক্ষানীতি প্রণয়ন করতে গেলে ক্রমে ক্রমে বাধা। যেমন প্রথমে আমরা দেখলাম ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মানে শিক্ষক, ওনার কেন্দ্র করে আমাদের দেশের কতিপয় হাতে গোনা লোক এনসিটিভি ঘেরাও করলো, সচিবালয় ঘেরাও করলো, প্রথম পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি বাদ করে দেওয়া হলো। মানে এই যে একটা ধাক্কা, প্রথম ধাক্কায় সরকার কাবু, অথচ এই সরকার কিন্তু আমাদের অভ্যুত্থানের পরবর্তীতে পড়ছে। এখানে সকল দল মত শ্রেণী পেশা বা বিভিন্ন গোষ্ঠী সকলেরই এখানে অংশগ্রহণ আছে। তাহলে সকলের অংশগ্রহণ তারা থাকতে দিতেছে না, শুধুমাত্র তাদের গোষ্ঠীগত চিন্তার কারণে, এবং সরকার এখানে বাধ্য। তারপর দেখলাম আমরা হচ্ছে এই সর্বশেষ পাঠ্যপুস্তকে একটা গ্রাফিটি তারা যোগ করছিল, যেটা আমরা ফেসবুকে এখন দেখতেছি। একটা গ্রাফিটিতে 4-5টা পাতা, মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আর একটা পাতায় লেখা ছিল আদিবাসী। তো কি একটা সংগঠন, আমি ওদেরকে চিনি না, আর ওখানে নামও শুনি নাই। গড়ে কয়েক লোক তারা সচিবালয়ের সামনে গেল, চিল্লাপাল্লা করলো, সচিবালয় থেকে বলে দিল আমরা কি করবো, এই পাতা ছিঁড়ে ফালাই দিতেছি। এবং যে আসলে শিক্ষা সংস্কার কমিটি আসলে কি শিক্ষাটা এখানে সংস্কার করবে? বাংলাদেশ তো মুক্তিযুদ্ধের সময় এখানে আকাঙ্ক্ষা আসলে কি ছিল, এটা তারা কতটুকু ধারণ করে, কি সুপারিশ করবে, সবগুলো একটা ধোঁয়াশার মধ্যে আছে। এবং আমরা মনে করতেছি আসলে প্রকৃত অর্থে জাতি গঠনের জন্য এবং জাতির মুক্তির দিশা দেখানোর জন্য যে শিক্ষানীতি এখানে প্রণয়ন করা প্রয়োজন, এই শিক্ষানীতি যেমন আমরা পাকিস্তান আমলে আন্দোলন করছি, পাকিস্তান সরকার করে নাই, শেখ মুজিবের আমলে হয় নাই, এরশাদের সময় হয় নাই, এরশাদের সময় আবার আন্দোলন করতে হয়েছে। তারপরে যে শেখ হাসিনার দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্ট আমলে শিক্ষা ব্যবস্থা একদম ধূলিসাৎ করে দিছে। এবং এই যে সরকার এখানে ক্ষমতায় বসছে, অন্তর্বর্তীকালীন সরকার, অভ্যুত্থান পরবর্তী সময় আমরা যখন বলতাম যে আমাদের সরকার অভ্যুত্থানের সরকার, আমরা এখন হতাশ। আমরা মনে করি এই সরকার আসলে একটা জাতি গঠনের উপযোগী শিক্ষানীতি এখানে কায়েম করতে পারবে না। যদি না পারে, এটা প্রয়োগের কথা তো পরের বিষয়, তাহলে প্রয়োগ করা অসম্ভব। তাহলে এই শিক্ষানীতি এবং প্রয়োগিক দিকের অসংলগ্নতা যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম, আমাদের আওয়াজ থাকবে। তাহলে 5ই আগস্টে আপনারা যে আন্দোলন করলেন, মানুষকে স্বপ্ন দেখালেন, ছাত্র ছাত্রী আপামর জনতা আপনাদের আন্দোলনের সাথে যুক্ত হলো, মৌলিক সমর্থন দিল, মানসিক সমর্থন দিল, ফিজিক্যালি দিল, আর্থিকভাবে দিল, তাহলে আজকে যখন নাকি এই কথাটি বলছেন, তখন এই মানুষগুলো কি করবে? আসলে ঐক্যবদ্ধ জনগণিত ইতিহাসের নির্মাতা এবং সংগ্রামের কোনো বিকল্প নাই। তো হচ্ছে আমি যদি এই কথাটি বলি যে শেখ হাসিনা যদি পুঁজিবাদের দাসী হয়, ইউনূস হচ্ছে পুঁজিবাদের রক্ষাকর্তাদের একজন। এবং বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশ হইলে শেখ হাসিনা সাম্রাজ্যবাদের দালাল, ভারতীয় ফেসিবাদের মানে আধিপত্যবাদের দালাল হইলে সে যে ধরনের শাসনকার্য এখানে পরিচালনা করছে, এখানে নীতিগত দিক থেকে শেখ হাসিনার
মতাদর্শ এবং বর্তমান যে আমাদের অভ্যুত্থান পরবর্তী সরকার বসে আছে, এরকম অভ্যুত্থানের সরকার আসলে হয় নাই, এবারে আমরা হতাশ। অভ্যুত্থান পরবর্তী সরকার, একটা সরকার গঠিত ছিল, অভ্যুত্থানের সরকার না, অবস্থান পরবর্তী। এই সরকার আসলে পুঁজিবাদেরই ধারক। যেমন আমরা দেখলাম যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের গ্রামীণ ব্যাংক সহ তাদের ট্যাক্স মওকুফ হয়, ভ্যাট মওকুফ হয়, আবার জনগণের উপর ভ্যাটের বোঝা চাপাই দেওয়া হয়। আমরা শেখ হাসিনার আমলে শিক্ষার বেতন বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করতাম, শিক্ষার খরচ কমানোর জন্য আন্দোলন করতাম। তাহলে এই আন্দোলনের পরবর্তীতে এটা তো কিছু হলে এস্টাবলিশ হওয়ার কথা, এই তারা আগাইতেছে না। তাহলে জনগণ যে আশা দেখছিল, জনগণ মূলত মানে উজ্জীবিত হওয়ার কারণ ছিল যে শেখ হাসিনার দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্ট শাসন এবং বিনা বিচারে গুলি করে মানুষ হত্যা করা। মানে এই ধরনের গণহত্যা বাংলার ইতিহাসে কখনো ঘটে নাই। আচ্ছা, আমরা আবার আপনার কাছে আসবো, যদি আপনি শেষ করেন। শেষ যেটা হচ্ছে, আরেকটা বলছিলেন যে বর্তমান পরিস্থিতি আমরা কি ভাবতেছি, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে একটা মব জাস্টিসের পরিবেশ তৈরি হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে শেখ হাসিনার সময় যেরকম দলীয়করণ করছিল, এখন টেকনিক্যালি আবার আবার দলীয়করণের প্রচেষ্টা চলতেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মানে বা শিক্ষা কমিশন না, ঠিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হর্তাকর্তাদের কথা যদি আপনারা শুনেন, তাহলে দেখবেন যে ওই শেখ হাসিনার প্রেতাত্মা, এরশাদের প্রেতাত্মা এখনো এদের উপর সর হয়ে বসে আছে। যতক্ষণ না এই দাসত্বের শৃঙ্খলা একদম ভেঙে ফেলা যেতেছে, এই চাটার গোষ্ঠীর একদম সময় উৎপাদন করা যেতেছে, ততক্ষণ পর্যন্ত আসলে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে অরাজকতা, অস্থির অবস্থা, এটা আসলে মানে দূর করা অসম্ভব। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আবার একটু আশিক রাব্বির সাথে কথা বলতে চাই। তো রাব্বি, আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, তো আমরা কিছুদিন আগে দেখতে পেলাম, বেশ কিছুদিন আগে দেখতে পেলাম বুয়েটে আবরার হত্যাকাণ্ড। আবার দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আরেকটি হত্যাকাণ্ড। আবার আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছেলেকে হত্যা করা হয়েছে পিটিয়ে। এগুলোকে আমরা কি মব জাস্টিস বলবো নাকি? হ্যাঁ, মব জাস্টিস বলা যায় একরকম। আচ্ছা, এগুলো যদি মব জাস্টিস হয়, ধরি আনন্দমোহন কলেজে আপনি যেহেতু ছাত্র, নিয়মিত ছাত্র, আবার একটা ছাত্র সংগঠনেরও আপনি কর্মী, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, তারা 17 বছর এই আনন্দমোহন কলেজে রাজত্ব করেছে। তাহলে যদি সেই সক্রিয় কর্মীদের কেউ এই কলেজে এসে উপস্থিত হয়, তখন কি এরকম মব জাস্টিসের মতো ঘটনা ঘটে যাবে কি? আপনার যদি আমি প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি। হুম। আনন্দমোহন কলেজ বা এর আগে বললেন বুয়েট, জাহাঙ্গীরনগর বা দাবির কথা, তো ওখানে মব জাস্টিস বলতে তো আমরা বুঝি যেটা আইন বহির্ভূত উচ্ছৃঙ্খল ভাবে জনগণ বা যে এরকম একটা নিজের হাতে একটা বিচারটা তুলে নেয়। তো আনন্দমোহন কলেজ যদি এরকম আপনি শঙ্কা করে থাকেন বা প্রশ্ন থাকে, তাহলে ব্যাপারটা হচ্ছে আনন্দমোহন কলেজে গত 2 দিন আগে আমরা 5 তারিখ আমাদের দেশ আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট তারা পালিয়ে যাওয়ার পর আজকে প্রায় 5 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। এখনো আওয়ামী লীগ ছাত্রলীগের বিভিন্ন কর্মী এবং পদধারী নেতারা গত 2 থেকে 3 দিন আগেও হলে অবস্থান করছিল। যদি মব জাস্টিসের ব্যাপারটা যদি আনন্দমোহনে থাকতো, তাহলে কিন্তু তাদের উপর সাধারণ শিক্ষার্থী বলেন, হয়তো বা অন্য কোনো ছাত্র সংগঠন বলেন, তারা কিন্তু তাদের উপর চড়াও হইতো। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখে এসেছি সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলো বারবার কলেজ প্রশাসনের কাছে এই ব্যাপারে দাবি জানিয়ে আসছিল যে ফ্যাসিস্ট যেন হলে না থাকতে পারে বা তারা যেন এখানে আবার রাজত্ব কায়েম না করতে পারে, এইটা বারবার লিখিতভাবে মৌখিকভাবে দাবি জানিয়ে আসছিল। কিন্তু তারা নিজেরা কখনো তাদেরকে গিয়ে যে হল থেকে বের করা বা মনে করেন তাদের উপর চড়াও হওয়া এরকম কোনো ঘটনা ঘটে নাই। সুতরাং আমি বলতে পারি আনন্দমোহন কলেজে এটা একটা দৃষ্টান্ত এবং ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নাই। আচ্ছা, আমরা গত একদিন আগে লক্ষ্য করলাম বাংলাদেশের যে বর্তমানে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তার কথায় বললেন যে বিশ্ববিদ্যালয়গুলোকে ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, এবং বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তারা প্রস্তুতি নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার পরামর্শও চেয়েছেন। তো আপনারাও একটি এত বড় কলেজে পড়েন, তো সেখানে প্রায় 32,000 ছাত্রছাত্রী, তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে তো আপনার নেতা নির্বাচন করা, সাধারণ শিক্ষার্থীরা তাদের ইচ্ছে মতো ভোট দিয়ে নেতা নির্বাচন করবে। তো আমাদের দেশে গত 17 বছর জাতীয়ভাবে এই কালচারটা ছিল না যে একজন লোক স্বাধীনভাবে গিয়ে ভোট প্রদান করবে।
তো সেই জায়গায় কলেজগুলো থেকে নেতৃত্ব উঠে আসার ব্যাপার তো অনেক ভিন্ন ব্যাপার। তো এই ব্যাপারটার সাথে অবশ্যই একমত যে সাধারণ শিক্ষার্থী তারা তাদের নেতা নির্বাচন করবে। ডাকসুতে বলা হয়েছে নীতি নির্ধারণ করার কথাও বলা হচ্ছে। তো ডাকসু নির্বাচন হওয়ার পরবর্তীতে বিভিন্ন কলেজগুলোতে ওইগুলো তৈরি হবে। হ্যাঁ, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ এবং এটা হওয়া উচিত, কিন্তু আমার যতটুকু মনে হয় এইগুলা হওয়ার পরবর্তীতে কলেজ প্রশাসন বা প্রত্যেকটা সংসদ নির্বাচনের যে নীতিমালাও রয়েছে, এই জিনিসগুলোকে সংস্কার প্রয়োজন। এগুলো সংস্কার পরবর্তীতে নির্বাচন হয়, অবশ্যই এটা ভালো উদ্যোগ। আচ্ছা, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে এই আনন্দমোহন কলেজের যে অস্থিতিশীল পরিবেশটি, এই পরিবেশটিকে আপনারা কিভাবে মোকাবিলা করবেন, পাশাপাশি যারা অভিভাবক আছে তাদের প্রতি আপনাদের বক্তব্য কি, আর ছাত্র ছাত্রীদের প্রতি আপনাদের পরামর্শ কি? আমি আনন্দমোহন কলেজের একজন সাধারণ শিক্ষার্থী এবং আমার পরিচয় আপনি আগে দিয়েছেন, আমি একটা ছাত্র সংগঠনের কর্মী। তো দুই জায়গা থেকেই আমি দায়িত্বশীলের জায়গা থেকেই বলতে চাই, যেহেতু হল এবং ক্যাম্পাস বারবার এই সংঘর্ষটাকে বিভিন্নভাবে ট্যাগিং করার চেষ্টা করা হয়েছে, হয়তো সাংবাদিকতা, হয়তো মিস কমিউনিকেশন বা যেভাবে হোক বিভিন্ন রকম ভাবে করা হয়েছে। তো এই জায়গা থেকে আমি বলবো এটা সম্পূর্ণ মনে করেন কোনো দল বা গোষ্ঠী ভিন্ন একটা হল এবং হলের বাহিরের সাধারণ শিক্ষার্থীর একটা মিসকমিউনিকেশনের একটা সংঘর্ষ। তো এই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থী যারা হলে ছিলেন, যারা হল ত্যাগ করতে হয়েছে, তাদের সাময়িক অসুবিধার জন্য ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থী হিসাবে আন্তরিকভাবে দুঃখিত। এবং গতকালকে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করেছি এবং বলেছি যাদের সিট বৈধ এবং যাদের আপনারা দুঃখ প্রকাশ করছেন মানে তাদের সাময়িক অসুবিধার জন্য, যারা সাধারণ শিক্ষার্থী, যারা সিট দখল করেনি, অবৈধ সিট দখলকারী বা মনে করেন যারা আওয়ামী ফ্যাসিস্ট দখল করে, তাদের ব্যাপার না, যারা সাধারণ শিক্ষার্থী, একান্তই সাধারণ শিক্ষার্থী, তাদের প্রতি এই সাময়িক অসুবিধা, কারণ হল বন্ধ, তাদের বাহিরে থাকতে হচ্ছে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য, এই ব্যাপারে আমরা দুঃখ প্রকাশ করছি সাময়িক অসুবিধার জন্য। এবং এর পরবর্তী সময়ে যারা হলের সাধারণ শিক্ষার্থী, তাদেরকে আমরা বলবো যাদের ন্যায্য সিট আছে হলে এবং বৈধতার ভিত্তিতে, তারা অবশ্যই হলে ফিরে যাবে। ছাত্র সংগঠন, কৃষি ছাত্র সংগঠনগুলো এবং সাধারণ শিক্ষার্থী যারা আছে, তারা সকলেই কলেজ প্রশাসনের সাথে কথা বলবে, যত দ্রুত সম্ভব যাদের ন্যায্য সিট আছে তাদেরকে যেন হলে ফিরিয়ে দেওয়া হয়। আমি আশা করি এইভাবে যদি কার্যক্রমটা পরিচালনা করা হয়, যারা সাধারণ শিক্ষার্থী আছে এবং অভিভাবক আছে, সকলেই একটা নিশ্চিন্ত পরিবেশ ফিরে পাবে। আর ছাত্র ছাত্রীদের তুলনায় সিটের সংখ্যা যে একদমই অপ্রতুল। হ্যাঁ, যদি এই ক্ষেত্রে বলতে চাই তাহলে আমি আপনাকে আগে সংখ্যাটা বলেছি যে হ্যাঁ, ছাত্রী হলে আমাদের ছাত্রী হল আছে চারটা ছাত্রী হলে আমাদের প্রায় 1100-র মতো শিক্ষার্থী আছে এবং ছাত্র হল আছে 3টা। যদিও কিছুদিন আগে আরো 1-2টা ছিল, এগুলো ভাঙা হয়েছে কারণ অনেক পুরাতন ভবন ছিল। আপাতত ছাত্র হল 3টা, এখানে 377টা, একদম স্পেসিফিকলি 377টা সিট রয়েছে। তো এই জায়গায় নতুন যে ভবনগুলো তৈরি করা হচ্ছে, আমি আরেকটু, আপনি আগে যখন পরিচয় দিচ্ছেন তখন বলছেন আনন্দমোহন হচ্ছে শতবর্ষী একটা কলেজ, শতবর্ষী কলেজ, এবং যেখানে 32,000 শিক্ষার্থী, এবং এখানে হচ্ছে শারীরিক শিক্ষা সহ 21টা ডিপার্টমেন্ট চলতেছে। তো এত একটা কলেজে মাত্র 377টা সিট ছাত্র হলের জন্য, এবং নতুন কিছু হল তৈরি করা হচ্ছে। আমি যদি মনে করি ওই হলগুলো যদি বহুতল করা হয়, যেটা হয়তোবা দেখছি ছাত্রী হোস্টেলের পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও এখানে 5তলা 2টা ভবন করা হয়েছে, চাইলে কিন্তু 10তলা 2টা ভবন করা যেত, কারণ সাথে একাডেমিক ভবন 10তলা তৈরি করা হয়েছে। যদি এরকম করা হয় তাহলে আমি মনে করি আবাসন সিট আসলে তো কখনোই সম্পূর্ণরূপে দেওয়া সম্ভব না, তবে মোটামুটি একটা পর্যায়ে পৌঁছাইতো, যার জন্য সাধারণ শিক্ষার্থী যে এত একটা হাহাকার, এই পরিবেশটা থাকতো না। আর পাশাপাশি ছাত্র ছাত্রীদের মেধার ভিত্তিতে সিটটা বন্টন হোক, সেটাই আপনাদের চাওয়া? হ্যাঁ, আমাদের এই জায়গায় ছাত্র সংগঠনগুলো কি আছে, ছাত্র সংগঠন এবং সাধারণ ছাত্রদের দাবি ছিল এরকম যে 21টা যে বিভাগ রয়েছে শারীরিক শিক্ষা সহ, শারীরিক শিক্ষা তো 20টা বিভাগ রয়েছে, এই বিভাগগুলোতে যেন রেশিও আকারে, কারণ বিভিন্ন বিভাগে হয়তো শিক্ষার্থী কম শিক্ষার্থী বেশি, বা আবেদনের ভিত্তিতে যারা আবেদন করবেন ওই ভিত্তিতে যেন সিটগুলো বন্টন করে দেওয়া হয়। কারণ একজন এত বড় একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যার বা যদি স্টিয়ারিং কমিটির একটা দায়িত্ব থাকে, হয়তো বা একজন শিক্ষার্থীর ভাবে সম্পূর্ণ তথ্য জানা সম্ভব না, কিন্তু একজন বিভাগীয় প্রধান তার শিক্ষার্থীর মোটামুটি একটা ভালো তথ্য জানেন, এবং মেধা, তারপর হচ্ছে দূরত্ব, দারিদ্রতা, এসব বিবেচনায় যেন ডিপার্টমেন্ট থেকে উনি ওনার শিক্ষার্থীকে ওই সিটটা বরাদ্দ দিতে পারেন, তাহলে একটা স্বচ্ছতা ফিরে আসবে। আমাদের দাবি এটাই ছিল। বেশ, তাহলে আমরা মনে করতে পারি যে আনন্দমোহন কলেজের যে হল হোস্টেলের যে সিট, সেগুলো জাতীয়তাবাদী ছাত্র দল এত বড় সংগঠন হিসেবে সেগুলো দখল করছে না, করবে না। না, এটার আমি তাহলে এটা ক্লিয়ার করতে চাই যে এখন কিন্তু হল বন্ধ, সাধারণ শিক্ষার্থীরা হলে নাই। তো সাধারণ শিক্ষার্থীদেরকে যারা আপনার বায়াস্ট করতেছিল,
তারা হয়তো বা বুঝাইতে চাইতেছিল, যেমন তোমরা আগে ফেসিস্ট আমলে যেমন ছিল হল দখল করা, হয়তো বা জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে ওইখানে ছিল বৈষম্য ছাত্র আন্দোলন ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, এবং তাত্ত্বিকগতভাবে যদি বলে আমাদের দাবিগুলোর সাথে ছাত্র ফ্রন্ট তারাও একটা তত্ত্বাবধান করেছিল। তো তারা হয়তো বা বিশেষ ছাত্র সংগঠনগুলো হয়তো বা আপনার এই হলগুলো দখল করবে। তো হল কিন্তু খালি, এবং আমরা বারবার বলছি যে ন্যায্যতার ভিত্তিতে যাদের সিট আছে তারা সিট নবায়ন করে হলে ফিরে যাবে। এখানে সাধারণ শিক্ষার্থী, এখন ব্যাপারটা হচ্ছে হল দখলের ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী, একজন জাতীয়তাবাদী ছাত্র দল বা ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট একজন কর্মী হলে থাকলে যদি ব্যাপার হয় হল দখল, সে কিন্তু কোনো না কোনো ডিপার্টমেন্টের ছাত্র। তো সে যদি তার ডিপার্টমেন্ট প্রদানের আওতায় থেকে ওনার যোগ্যতায় যে দারিদ্রতা বা যে আমি যে কথাগুলো বললাম এগুলোর ভিত্তিতে যদি সে হল পায় তাহলে সে হল পাবে, হয়তো সে হল পাবে না। কিন্তু একটা গোষ্ঠীর মতো যে আমার এতগুলো হল লাগবে, আমার এতগুলো সিট লাগবে, এরকম পরিবেশ আনন্দ মনে হবে না, এটা আমি নিশ্চয়তা দিচ্ছি। না, ঠিকই আছে, আপনার কথা আমি মেনে নিলাম। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যখন নাকি যে ছাত্র সংগঠনটি বড় থাকে বা রাজনৈতিকভাবে তারা ক্ষমতায় থাকে, তাদের যখন মিছিল হয় বা মিটিং হয়, তো সকলের কেমন যেন একটা উপস্থিতি বাধ্যতামূলক হয়ে যায়, না হলে আবার তাদের এই হলে থাকা হোস্টেলে থাকা সমস্যায় তৈরি হয়। তাহলে এগুলো কি আপনারা করবেন না? আচ্ছা, তাহলে এইটা যদি বলতে যাই তাহলে ব্যাপারটা হচ্ছে আনন্দমোহন বর্তমান, আমি যতটুকু মনে করি আনন্দমোহন বর্তমান সময়ে সকল ছাত্র সংগঠনের সবচেয়ে সুন্দর একটা দৃষ্টান্ত উদাহরণ। কারণ আমরা যখন দেখা গেছে কিছুদিন আগে আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ে যতগুলো অনুষ্ঠান গিয়েছে, যতগুলো ছাত্র সংগঠন আছে সবাই একসাথে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তারপরে এখানে ছাত্রদল যে এত বড় একটা সংগঠন বা ক্ষুদ্র সংগঠন যারা আছে তারা বলতে পারে না ছাত্রদল এখানে গিয়ে তাদের উপস্থিতি বেশি টাকা দিয়েছে বা এরকম এরকম। তারা যেহেতু ছাত্র সংগঠন বড়, এখানে নেতাকর্মী বেশি, উপস্থিতি বেশি ছিল, কিন্তু আধিপত্যের জায়গায় সকলের মতামত সকলের সিদ্ধান্ত সমানভাবে গুরুত্ব পেয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা এবার আবার আব্দুল্লাহ নাকিবের কাছে যেতে চাই। তো নাকিব, আপনাকেও আবার একই প্রশ্নটি করতে চাই যে আমাদের মাননীয় উপদেষ্টা তিনি যে বললেন নির্বাচন, ছাত্র সংসদের যে নির্বাচন, এই ছাত্র সংসদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে, এগুলোর মধ্যে কি কলেজও সংশ্লিষ্ট? কলেজ বলতে ইন্টারমিডিয়েট পর্যন্ত, আর আচ্ছা। বিশ্ববিদ্যালয়ে তো অনার্স ডিগ্রি মাস্টার্স। বেশ, তাহলে বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? না, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ইলেকশন হবে না তো হবে কোথায়? বেশ, বা একটা শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনার জন্য ছাত্র সংসদের আসলে কোনো বিকল্প নাই, যেটা দীর্ঘদিন বাংলাদেশে উপস্থিত ছিল। এবং শুধু শেখ হাসিনা আমলে না, তার আগেও দীর্ঘদিন, মানে আমি যেটাকে ইঙ্গিত করছি যে শাসক গোষ্ঠী আসলে চায় না ছাত্ররা শিক্ষিত হয়ে উঠুক, এটা একটা ব্যাপার আছে, এখানে বন্ধ ছিল। এখন আমরা দাবি করতেছি যেমন ছাত্রফ্রন্টের 4 দশক, আমরা 4 দশকের উদ্বোধনী সমাবেশ যখন করছিলাম তখন আমাদের দাবি ছিল যে প্রত্যেক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কলেজগুলোতে ছাত্র সংসদ ইলেকশন দিতে হবে। তখন ছিল ফেসিস্ট হাসিনার আমল, এখন শেখ হাসিনা নাই, আমরা ফেসিস্ট মুক্ত দেশে আছি। যখন আমরা 4 দশকের সমাপনী প্রোগ্রাম করতে যেতেছি তখন আমরা বলতেছি আসলে ছাত্র সংসদ ইলেকশন দিতে হবে। কিন্তু বাধাটা আসলে কোন জায়গায়? রাব্বির কথা যেটা শুনলে যে আনন্দমোহন কলেজে, সে বলতেছিল যে ফেসিস্ট মুক্ত করার একটা প্রক্রিয়া চলতেছিল এখানে। আমরা দেখছি যে 5ই আগস্টের পর আনন্দমোহন কলেজে যে ধরনের ছাত্রলীগের মানে নেতা যারা ছিল সরাসরি, তারা কিন্তু কেউ নাই। কিন্তু এদের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে দেখা গেল আটপাড়া উপজেলার কোন একটা ইউনিয়নের সহসভাপতি, বা দেখা গেল ওই কোন একটা উপজেলার সাংগঠনিক সম্পাদক, এরা আনন্দমোহন কলেজের হাইলাইটেড নেতা না, ওরা কিন্তু হলে রয়ে গেছিল। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কথা বলতেছে, আবার সেটা বলছে গুপ্ত সংগঠন, ওরা হলের ভিতরে ঘাপটি মেরে বসেছিল। আপনি দেখছেন যে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলেপেলের শিবির গুলো পিড়ে মেরে ভালো হয়েছে, কিন্তু ওরা আসলে শিবির ছিল না, আর সাধারণ মানুষ, যেহেতু ধর্মপ্রাণ মুসলমান, নামাজ কালাম পড়তো, কিন্তু শিবির কিন্তু ছাত্রলীগের মধ্যেই ছিল। আর এরা দুজনের হলে এখনো ছিল, 5 তারিখের পরে কিন্তু এদেরকে হল থেকে বের করে দেওয়া হয়নি। তো এরা যখন হলে আছে, এরাই যখন সবকিছু নিয়ন্ত্রণ করতেছে, আমরা তথ্যপথে যারা জানলাম যে যেদিন মারামারিটা হইলো এদিন রাতের বেলা, পরের দিন 8টার সময় হল ত্যাগ করার কথা। তারা রাতে আরেকটা মিটিং বসায় বলতেছে যে এই ধরনের আমরা চাই না, আমরা এমন একটা পার্টি বা সংগঠন চাই যারা আমাদেরকে শেল্টার দিবে, আশ্রয় দিবে। কারণ আরেকজন যারাই বলতেছে যে আমরা এই তথ্যপথে জানা যে আমরা ইসলাম ছাত্র শিবিররা চাই, তখন আমাদের অনেকেই বের হয়ে চলে আসছে মিটিং থেকে, এই ধরনের কথাবার্তা আছে। তো আমাদের স্পষ্ট কথা যে নিষিদ্ধ সংগঠন এবং গুপ্ত সংগঠন এরা যখন হলের আধিপত্য ধরে রাখতেছে, তখন আসলে এখানে হল সংসদ ইলেকশন হইলে বা ছাত্র সংসদ ইলেকশন হইলে আসলে এখানে লাভ কতটুকু হইতেছে? তাহলে আনন্দমোহন কলেজে ছাত্র সংসদ ইলেকশন করার জন্য আগে একটা পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশটা হচ্ছে যে এই কলেজে
ছাত্রলীগ ব্যতীত অন্য কোন সংগঠন যারা প্রকাশ্যে রাজনীতি করে, ক্রিয়াশীল রাজনীতিক সংগঠন, তারা কেউ রাজনীতি করতে পারে নাই, তারা যদি আদর্শ প্রচার করতে পারে নাই, কথা বলতে পারে না, একটা বিশাল অংশ অ্যাপলিটিক্যাল প্রজন্ম তৈরি হয়েছে। কিন্তু নিষিদ্ধ সংগঠনের কর্মীরা এবং গোপন সংগঠনের লোকজন ঠিকই সক্রিয় আছে। আর হল সংসদে তো প্যানেল দেয়, ছাত্র মন্ত্রী তার প্যানেল, ছাত্র মন্ত্রীর নামে ইলেকশন হবে না, ছাত্র দলের নামে ইলেকশন হবে না, অমুক অমুক পরিষদ। তো দেখা গেল এখানে ওই একটা সুষ্ঠু ভোট হওয়া বা প্রপার সলিউশন পাওয়ার কোনো সুযোগ নেই। আবার হলগুলোতে একই অবস্থা, যারা এই হল ত্যাগ করতে চায় না এরকম একটা ঘটনার পরে তারা প্রভাব বিস্তার করতে চাইছে, তারপর বাধ্য হয়ে চলে গেছে, ওরা যদি থাকাকালীন সময় হলে ইলেকশন হয় একই ঘটনা ঘটবে। দেখেন সর্বশেষ হাইকোর্টের রায়ের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হইলো, এই নির্বাচনে আসলে জনগণের বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাপ্তি আসলে কি? ছাত্রলীগ জোর করে হলের ভেতরে ছাত্র সংসদ ইলেকশন নিল, তাদের মতো করে ভোট কারচুপি করলো, মানে বিশেষ কোনো প্রাপ্তি নাই। আবার এখানে সবচেয়ে বড় ঝামেলা যেটা হয়েছে যে এই বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ ইলেকশন করতে গেলে বিভিন্ন ধরনের গণতান্ত্রিক ধারাও যুক্ত আছে। যেমন আমরা যেটা দেখি যে সভাপতি বিশাল ক্ষমতার অধিকারী, সভাপতি কলেজের প্রিন্সিপাল, অর্থাৎ ছাত্র সংসদ ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি, যারা ছাত্রদের পক্ষে দর কষাকষি করবে, ছাত্রদের অধিকার আদায়ের কথা বলবে। আবার আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যখন দেখতেছি, শুধুমাত্র ফার্স্ট ইয়ারে যারা রেগুলার ভর্তি হয়েছে তারাই ভোট, মানে এখানে প্রার্থিতা করতে পারবে, তারাই এখানে ভোট দিতে পারবে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মাস্টার্স করতে গেছে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, বা যে ছেলেটা পিএইচডি করতেছে সেই ইউনিভার্সিটির ছাত্র না, ওই ইউনিভার্সিটির পরিবেশে তার কিছু যায় আসে না। এই যে গঠনতন্ত্রে কিছু অগণতান্ত্রিক ধারা এখানে যুক্ত আছে এবং ফ্যাসিস্ট আমলের উচ্ছিষ্টভোগী যারা, তারা তাদের মতো করে বাহাল তবিয়ত আছে, শরীরের খোলস পাল্টায় চলতেছে, এবং অনেক সংগঠন এখানে রাজনীতি করতে পারেনি এবং তাদেরকে সন্ত্রাস বা হচ্ছে বিভিন্ন ভাবেই দেখানো হয়েছে। আর তারা যদি এখানে কিছুই না করতে পারে, তাহলে এই ইলেকশন করার মাধ্যমে কি আরেকটা দ্রুত তড়িঘড়ি একটা নির্বাচন দেওয়ার মাধ্যমে এই ফ্যাসিস্ট আওয়ামী বাহিনীর অনুপস্থিতি আরেকটা বাহিনীর পুনর্বাসনের কাজ করার তৎপরতা কি না? আমরা মনে করি যে ছাত্র সংসদ ইলেকশন খুবই জরুরি এবং এটা ফরজ করতেই হবে যত দ্রুত সম্ভব, কিন্তু এটা করার জন্য নিম্নমন্ত্রী যে ধরনের সংস্কারগুলো প্রয়োজন, ফ্যাসিস্টদের অংশীদার যারা হামলায় অংশগ্রহণ করছিল, যারা মৌনভাবে সমর্থন দিছিল, যারা এই অভ্যুত্থানটা মনে প্রাণে গ্রহণ করে নাই এবং তারা আভ্যন্তরীণভাবে এখনো ওই মেন্টালিটি মাথায় নিয়ে করে এই গণহত্যার পদ্ধতি ভিন্নমাত্র অনুসূচনা নাই, এদিকে চিহ্নিত করতে হবে, বিচারের আওতায় আনতে হবে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের মানে ছাত্র সংসদের যে গঠনতন্ত্র এটা ডেমোক্রেটিক করার পর এখানে আসলে শিক্ষার জন্য একটা পরিবেশ তৈরি হবে এবং ছাত্র সংগঠনগুলা তাদের মতাদর্শ আদর্শ প্রচার করতে পারবে, তখন এখানে ইলেকশন হওয়া প্রয়োজন। বাকৃবির কথা যদি দেখেন 5 তারিখের পর তারা বিভিন্ন অফিসে ভাঙচুর করছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অফিস ভাঙচুরের আমার কোনো কথা নাই, নিষিদ্ধ সংগঠনের অফিস থাকবে না একটি বিশ্ববিদ্যালয়। ছাত্র মন্ত্রীর অফিস তারা ভাঙতে গেছে, ছাত্র ইউনিয়নের অফিস তারা লুট করে নিয়ে গেছে। তারা সাধারণ শিক্ষার্থীরা কি করতে হবে? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি চলবে না। এখানে নেতৃত্ব যারা দিছে, পরবর্তীতে এদের সিকোয়েন্স আমরা খুঁজে দেখি এরা ছাত্র শিবিরের লোকজন। এই যে গুপ্ত সংগঠনের লোকজন, এভাবে আসলে গুপ্ত ভাবে তড়িঘড়ি করে ইলেকশন দেওয়ার মাধ্যমে পরিবেশ কখনোই কায়েম হবে না। ছাত্র শিবিরকে কি আপনারা গুপ্ত সংগঠন বলছেন? আমরা তো তাই বলতেছি এবং আমরা তারা বলি যে প্রকাশ্য রাজনীতি করেন, জনগণের কথা ফেস করেন। তারা সেটা করছে না? না, আমরা তো দেখি না, আমরা তো এই শহরে শিবিরের নেতা কর্মীদেরকে চিনি না, কিন্তু সারা দেশের আমরা দেখতেছি তারা আওয়ামী লীগ থেকে বেরিয়েছে ধীরে ধীরে, ছাত্রলীগ থেকে বেরিয়েছে ধীরে ধীরে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আপনাকে করতে চাই। আপনি যেহেতু এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল, যে আন্দোলন ছিল, সেটার মধ্যে আপনি সামনের সারির মানুষ ছিলেন, সমন্বয়ক ছিলেন, তো তখন যারা যুক্ত হয়েছিল এদের মধ্যে অধিকাংশই মানুষ কি পলিটিক্যাল ছিল? তাদের কি পলিটিক্যাল মতাদর্শ ছিল কি? অধিকাংশ অংশগ্রহণকারীরা ছিল শিক্ষার্থী। আচ্ছা, প্রথমে যখন শুধুমাত্র এটা কোটা সংস্কার আন্দোলনে সীমাবদ্ধ ছিল, তখন এটা আমরা খুব কষ্ট করে লোকজন ডাইকাই নিয়ে আন্দোলনটা চালাই গেছি, তখন মানুষের এক ধরনের মেন্টালি এখানে কাজ করছে। কিন্তু যখন আবু সাইদকে হত্যা করা হলো রংপুরে গুলি করে, তারপর দিন থেকে দেখলাম আমরা যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ছাত্ররা প্রচুর পরিমাণে অংশগ্রহণ করতেছে, অধিকাংশ বিশেষ করে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা কি রাজনৈতিক সচেতন ছিল? তারা রাজনৈতিক সচেতন কি মাত্রায় ছিল? মানুষ মাত্রই তো রাজনৈতিক, সে মতাদর্শ যদি গ্রহণ না করে তাহলে সিংহভাগের মতাদর্শ দ্বারা পরিচালিত। স্পেসিফিকলি তাদের রাজনৈতিক মতাদর্শ না থাকলেও তারা রাষ্ট্র পরিচালনার নীতি এবং সরকারের নীতির প্রতি বিক্ষুব্ধ ছিল
এখন তাদের তারা অবস্থা কি? প্রকৃত অর্থে একটা গণতান্ত্রিক অবস্থা চাইতেছিল। এখন তাদের অবস্থা কি? অধিকাংশ হতাশ, কিছু কিছু লোকজন আন্দোলনের পরবর্তীতে এটাকে ব্যবহার করে সুবিধা হাসিলে ব্যস্ত, এদিকে দেশের সংস্কার, আমাদের চাওয়া পাওয়া সবকিছু ব্যস্ত যেতেছে। তাহলে এত দ্রুত আশা এবং হতাশা কাজ করছে কেন? না, এটা তো আসলে একটা কথাই আছে, মহিউদ্দিন আহমেদের একটা বই পড়তেছিলাম, বলতেছিল বাঙালি যখনই কোনো ইস্যু পায় তখনই আন্দোলনের নামে, তখন একটু বাস্তবায়নের দিকে আগাইলেই তারা মনে করে তাদের আন্দোলন শেষ, বা কিছুক্ষণ পর তারা ভুলে যায় আসলে কি নিয়ে আন্দোলন করতেছিল। কিন্তু এই অভ্যুত্থানের যে ক্যারেক্টার, সেটা ছিল হচ্ছে, আমরা এখানে এই যে প্রথমে শিবির নিয়ে আমরা কথা বললাম, গুপ্ত সংগঠন, তারাও কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করছে এবং তাদের অংশগ্রহণ আছে। এবং আমরা যেটা বলতেছিলাম যে আসলে এই আন্দোলনের মাধ্যমে অন্তত একটা জিনিস আমরা অর্জন করছিলাম, সেটা হচ্ছে ডেমোক্রেট হওয়া। কারণ আমরা আশা করতেছিলাম পরবর্তী বাংলাদেশ আর রায় হোক না হোক অন্তত ডেমোক্রেটিক হবে, কিন্তু আমরা দেখলাম যে না, আসলে মানুষ রাগে, ক্ষোভে, বিক্ষুব্ধতায় কিছু মানুষ অংশগ্রহণ করছে, কিছু মানুষ প্রকৃত অর্থেই মুক্তির লক্ষ্যে অংশগ্রহণ করছে, কিছু মানুষ অভ্যুত্থানের চেতনাটা আসলে গ্রহণ করছে। কিন্তু সমাজ যে পরিচালনা বা রাষ্ট্র যে পরিচালিত হইতেছে, আসলে অভ্যুত্থানকারী শক্তিদের মতামত, তাদের ভাবনা, তাদের চাওয়া পাওয়ার মাধ্যমে পরিচালিত হইতেছে না। ওই আওয়ামী ব্যুরোক্রেসি, ওই আওয়ামী লীগের আমলে গড়ে ওঠা যে ফ্যাসিস্ট সামাজিক কাঠামো, বেশ, আমি এভাবেই চলতেছে। বেশ, আপনার কথা মেনে নিচ্ছি। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যখন আপনারা যুক্ত হয়েছিলেন, তো কেউ কি আপনাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল, না নিজস্ব যে একটা উদ্বেগ, নিজস্ব দায়বোধ সেটা থেকে গিয়েছিল? না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যক্তিগত বিষয় না। যখন দেখলাম আবার চাকরিতে পুনর্বার কোটা পুনর্বহাল করা হয়েছে, তখন আমরা ছাত্র সংগঠন হিসেবে উদ্যোগ নিয়েছি যে একটা মিছিল, মিটিং, প্রোগ্রাম করা দরকার। অপরাপর ছাত্র সংগঠন প্রাথমিক যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা তবে করছি, সেটা স্বেচ্ছায়। স্বেচ্ছায়, এবং এটা আমাদের সাংগঠনিক দায়িত্ব। যেখানেই শোষণ বঞ্চনা, তার বিরুদ্ধে আমরা লড়াই করবো। তাহলে সেটা যদি আপনার দায়িত্ব হয়, তাহলে আজকে যারা হতাশ হচ্ছে, আবার মনে করছে যে এই ধরনের লড়াই সংগ্রামে আবার নতুন করে আমরা যুক্ত হবো কিনা, বা যদি আরেকটা লড়াই সংগ্রামের এরকম করে আমরা অনিয়ম দেখি তাহলে আবার ঝাঁপিয়ে পড়বো কিনা, সেই ক্ষেত্রে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য আপনার কি আহ্বান থাকবে? সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বান, ঐক্য সংগ্রাম প্রগতির পতাকাবাহী সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পতাকা দলে ঐক্যবদ্ধ হওয়া এবং সংগ্রাম পরিচালনা করা। এবং আমি মনে করি এই অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন ফ্যাসিস্ট হাসিনা ভারত পলাই গেছে, তার ফ্যাসিস্ট শাসনে এখানে একচেটিয়া শাসন উপস্থিত নাই, তখন মানুষ আবার ওই যে বিরাজনীতিকরণের চিন্তা থেকে বেরিয়ে অভ্যুত্থানের মাধ্যমে, অভ্যুত্থানের অর্জন, এটা মানুষ আবার রাজনৈতিক চিন্তা ভাবনা করা শুরু করতেছে। আবার বুঝতে সংগঠন করা প্রয়োজন, সংগ্রাম প্রয়োজন। দীর্ঘ সংগ্রামের জন্য এই অভ্যুত্থানটা কাজে লাগিয়ে মানুষ আবার তৈরি হবে একটা চূড়ান্ত বিপ্লবের জন্য, যে বিপ্লবের মাধ্যমে এখানে শিক্ষার সংকট, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, সামাজিক সংকট, শ্রমিক কৃষকের সংকট সবকিছু আসলেই মানে মিটমাট হবে। আপনাদের দুইজনকেই ধন্যবাদ, আপনাদের গুরুত্বপূর্ণ সময় সেটাকে স্যাক্রিফাইস করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো সর্বশেষ আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, যে আমাদের এখানে দুইজন ছাত্র নেতা বসে আছেন, এই দুইজনই আমাদেরকে একটা ভরসা দেওয়ার চেষ্টা করলেন। সেটা হচ্ছে যে আনন্দমোহন কলেজ, যেটি নিয়ে এই 30,000 বা 32,000 ছাত্রছাত্রীর যে প্রায় লক্ষাধিক অভিভাবক, তারা যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে, সেই উদ্বেগ উৎকণ্ঠা তারা কমানোর জন্য যথেষ্টই বলেছেন, এবং তারা যে সকল পদক্ষেপ নিয়েছেন, এতে করে মনে হচ্ছে যে সত্যিকারই কার্যকরী সেই পদক্ষেপটা থাকবে, এবং অভিভাবকদের বোধহয় এত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই। এর বোধহয় সঠিক সমাধান এই ছাত্ররা এবং শিক্ষকবৃন্দ সকলে মিলে করতে পারবেন। যদি প্রয়োজন পড়ে আমরা যারা অভিভাবক রয়েছি, আমাদের সন্তানরাও এই আনন্দমোহন কলেজেরই ছাত্র, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরাও হাত বাড়িয়ে দিব এই সমস্যাটির স্থায়ী সমাধানের জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে এই পথের কথন অনুষ্ঠান এই